আসসালামু আলাইকুম। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা যতখানি উন্নত হওয়া উচিত ছিল তার ধারে কাছেও এটা নেই এবং বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের তলানিতে এসে ঠেকেছে সেটাই প্রমাণ যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন হওয়া উচিত ছিল সেটা এমন নাই এবং বাংলাদেশের কোনো গভর্নমেন্টই এখন পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। স্ট্যান্ডার্ড করার জন্য, বিশ্বমানের করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি। যোগ্য, দক্ষ, ইন্টেলেকচুয়াল জনগণ তৈরি করার জন্য বাংলাদেশ এখন পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ নেয়নি, বরঞ্চ এখানে বাইরে থেকে আদার খাওয়া বিভিন্ন জনগোষ্ঠী ইনফিলট্রেট করে তাদের এজেন্ডা ঢোকানোর জন্য চেষ্টা করে গেছে সবসময়। রিসেন্টলি এই গভর্নমেন্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন একটা কমিশন গঠন করলো তখন এই পরিস্থিতিতে আমরা দেখছি যে বাইরে থেকে কয়েকটা অতি নগণ্য কিছু গোষ্ঠী, যারা প্রভাবশালী গোষ্ঠী নিজেদেরকে তৈরি করে রেখেছে মনে করছে তারা এখানে তাদের এজেন্ডা ঢোকানোর জন্য তাদের লোকজন ঢুকিয়ে দিয়েছিল, যেটা বৃহত্তর জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট তো করেই না, পাশাপাশি তাদের এখন অব্দি কোনো এরকম অবদান নেই যে তারা শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়নের জন্য কাজ করে গেছে, তারা শুধু তাদের এজেন্ডা ঢোকানোর জন্য চেষ্টা করে গিয়েছে। তাহলে আসেন আমরা একটু দেখার চেষ্টা করি যে শিক্ষা ব্যবস্থা আসলে কেমন হইতে পারতো। একটা ডাইমেনশনে আমরা দেখব, একটা ধরনে আমরা দেখবো যে এখন বর্তমানে আন্তর্জাতিক ব্যবস্থায় কি ধরনের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। আমি একটা টপ লেভেলের হায়ারকি বলি, যে লেভেলটা বলি, এরপর একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করব। তিন ধরনের হওয়া উচিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, তিনটা স্টেপে হওয়া উচিত। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে মিড লেভেলের এডুকেশন, আর একটা হচ্ছে হায়ার এডুকেশন। প্রাইমারি থাকবে হচ্ছে দুইটা স্টেপে, এক হচ্ছে একদম ছোট প্রাক প্রাইমারি, আর একটা প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত প্রাইমারি থাকবে, এরপরে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত মিড লেভেলের এডুকেশন থাকবে, এরপরে গিয়ে হায়ার এডুকেশন মিড লেভেলের এডুকেশন হবে স্পেসিফাইড এডুকেশন হবে, এবং ক্লাস 8 পর্যন্ত প্রাক প্রাইমারিতে থেকে 8 পর্যন্ত আপনার প্রাইমারি লেভেলে জেনারেল এডুকেশন থাকবে, সবকিছু সম্পর্কে জানানো হবে। তো আমি যদি সবার আগে মিড লেভেলের এডুকেশনটা বলি, যে মিড লেভেলে আপনি স্টুডেন্টকে শেখাবেন সেটা হচ্ছে যে স্পেসিফিক থাকবে যে সে কোন সেগমেন্টে যাবে। ক্লাস 8 পর্যন্ত সে পড়াশোনা করবে ইন জেনারেল, তাকে ওখানে সবকিছুই শেখানো হবে। আমি ওইটাতে আগে আসি যে আপনি প্রাক প্রাইমারিতে একটা 3 বছরের বাচ্চাকে আপনি পড়াশোনা করাচ্ছেন 3 থেকে 4 বছর, তাকে সেখানে কোনো মার্কিং নেই, কোনো নাম্বারিং নেই, কোনো কিছু নেই। এখান থেকে আমরা জাপানের কাছ থেকে শিক্ষা নিতে পারি। তো তারা সেখানে তাদেরকে মোরালিটি শেখায়, তারা লাইফ লিড করা শেখায়, ঠিক আছে? কিভাবে রাস্তায় চলতে হবে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হবে, কিভাবে বাজার করতে হবে, কিভাবে টাকা পয়সা হিসাব করতে হবে, গুনতে হবে, রাস্তায় কিভাবে চলাচল করতে হবে, বড়দেরকে অন্যদেরকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হবে, সবার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, চলতে হবে, সেগুলো নিজেকে কিভাবে যত্ন করতে হবে, নিজেদেরকে কিভাবে পরিষ্কার রাখতে হবে, জামা কাপড় কিভাবে পরতে হবে, পরিষ্কার রাখতে হবে, সেগুলো নিজের প্রাইভেট পার্ট কোনটা সেগুলো সম্পর্কে জানা, সেগুলো ঠিকঠাক রাখা, এবং সেগুলোকে কোনটা মানে মানুষের কন্ট্যাক্টে আসলে সেটা ক্ষতিকর সেগুলো তাদেরকে শেখাচ্ছে, তাদেরকে রান্না করা শেখাচ্ছে, তাদেরকে চাষবাস শেখাচ্ছে, তাদেরকে নেচারের কাছাকাছি নিয়ে যাচ্ছে, নেচার থেকে যে একটা জিনিস আসছে সেটার প্রতি কৃতজ্ঞতা হওয়া শেখাচ্ছে, মাটির সাথে কাজ করা শেখাচ্ছে তাদেরকে। তো লাইফ লিডিং যে স্কিলগুলো, বেসিক স্কিল, একটা ছোট বাচ্চা 5-7 বছর বয়সের মধ্যেই সে যেন শিখে যায় কিভাবে চলাচল করতে হয়, কিভাবে বলতে হয়, কিভাবে নিজের পোশাক আশাক করতে হয়, কিভাবে নিজেকে পরিষ্কার রাখতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়, কিভাবে সবাইকে বড় ছোট বুঝে সম্মান দিয়ে কথা বলতে হয়, টাকা চিনতে হয় কিভাবে, কোন টাকাটা কত, হিসাবটা কিভাবে করতে হয়, এই সবকিছু ওই বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হয়, পাশাপাশি মোরালিটি শিখিয়ে দেওয়া হয়। এইটা শেখার পাশাপাশি আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমাদের তো এখানে ভাষার ধরন তিনটা। এক হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা, যখন আমরা ম্যাক্সিমাম মানুষের মাতৃভাষা বাংলা, অনেকের অন্যান্য ভাষাও আছে। তো এটা হচ্ছে বাংলা শেখার পাশাপাশি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইংরেজি। ছোট বাচ্চাকে ছোট থেকে আমরা তাদেরকে বাংলা এবং ইংরেজি প্রাইমারি ক্লাস 8 পর্যন্ত, 8 এর পরে গিয়ে কোনো এই ধরনের ল্যাঙ্গুয়েজ এডুকেশন শেখার কোনো প্রয়োজন নেই, সেটা অন্য ল্যাঙ্গুয়েজ হতে পারে। মেইন ল্যাঙ্গুয়েজ আমাদের থাকবে তিনটা, ইংলিশ, বাংলা এবং অ্যারাবিক। অ্যারাবিককে আপনি বলতে পারেন, অনেকে যাদের চুলকানি থাকবে তারা বলতে পারে যে এটা তো মুসলমানদের ল্যাঙ্গুয়েজ। অ্যারাবিক মুসলমানদের ল্যাঙ্গুয়েজ না, বাংলার পরেই অ্যারাবিকের অবস্থান। সারা বিশ্বে যত কথিত ভাষা আছে বাংলার আগে পিছিয়ে আছে হয়তোবা। তো বৃহত্তর একটা ভাষা, এবং মিডল ইস্টে অনেক মানুষ যায় বাংলাদেশ থেকে যারা করে এবং কাজ করে ওখানে। তো অ্যারাবিক জানলে তাদের জন্য কাজে দেবে। পাশাপাশি যারা মুসলমান আছে তাদের জন্য এটা একটা হেল্পফুল হবে যে তারা কোরআন শরীফ পড়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য এটা তাদের কাজে দেবে। মাল্টিডাইমেনশনাল। পাশাপাশি যারা ক্ষুদ্র গোষ্ঠী আছে তাদের যাদের স্ক্রিপ্ট আছে, ভাষার ম্যানুস্ক্রিপ্ট আছে বা আছে, লিখিত আছে, তাদেরকে তাদের ভাষাটাও শেখানোর ব্যবস্থা করা যাবে। আচ্ছা, এটা প্রাইমারি পর্যন্ত এই ভাষা শিক্ষাটা আপনি শিখালেন। ভাষা, তিনটা ভাষা শেখাবেন, পাশাপাশি তাকে ম্যাথ শেখাবেন, বেসিক ম্যাথ থেকে মিড লেভেলের বা হাই লেভেলের ম্যাথ যতক্ষণই বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া সম্ভব। আপনি ফিজিক্স পড়াবেন, তাকে ওখানে কেমিস্ট্রি পড়াবেন, ওখানে বায়োলজির বেসিকটা পড়াবেন, পাশাপাশি আপনি হিস্ট্রি পড়াবেন, জিওলজি পড়াবেন, জিওগ্রাফি পড়াবেন, জিওপলিটিক্সটা তাকে শেখাবেন। তো একটা বাচ্চা ক্লাস 8-এ সে যদি 6 বছর বয়সে হয় তাহলে অলমোস্ট 14 বছর বয়স হয়ে যাবে তার ক্লাস 8 পর্যন্ত উঠতে উঠতে, বা 13-14 বছর এরকমই হবে। তো এই বয়সটা কিন্তু বেশ ভালো একটা বয়স। আমরা বয়সটাকে অনেক পিছিয়ে দিচ্ছি, যেটা আসলে হওয়া উচিত না। আগের যুগে 15 বছরের বয়সে একটা ম্যান হয়ে যেত,
পুরুষ হয়ে যেত, একটা ছেলে বাচ্চা পুরুষ হয়ে যেত, একটা মেয়ে বাচ্চা নারী হয়ে যেত। কিন্তু এখন যেটা হয়, 15 বছর বয়সের বাচ্চাদেরকে আমরা শিশু বানিয়ে রাখছি, 18, 20 বছর, 25 বছরও তাদেরকে শিশু বানিয়ে রাখছি। এটা হওয়া উচিত না। এটা দূর করা সম্ভব এই এডুকেশনটাকে করার মাধ্যমে। তো আপনি ভাষা শেখালেন, আপনি তাদেরকে ম্যাথ, ফিজিক্স এগুলোতে অনেক দক্ষ করলেন, আপনি তাদেরকে প্রোগ্রামিং শেখান। পাইথনের মতো প্রোগ্রামিং সহজে শেখা যায়। এই ধরনের যে প্রোগ্রামিং তাদেরকে শিখিয়ে একটা অ্যাটলিস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার শেখাতে হবে। কম্পিউটারের কিভাবে একটা কম্পিউটার অপারেট করতে হয়, কিভাবে নেটওয়ার্কস গুলো কাজ করে, হার্ডওয়্যারটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তাকে ওই বয়সে আপনি শিখিয়ে দেবেন। এবং সেখানে অফিস সফটওয়্যার যে জিনিসগুলো, অফিস অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অন্যান্য ধরেন যে অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই ধরনের যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো, সেটা এখনকার যুগে এটা বেসিক জিনিস, এটা তাদেরকে আপনি বাধ্যতামূলক অবশ্যই শেখাবেন। এই কয়টা জিনিস যখন আপনি শিখে ফেলছেন তাকে, তখন সে ভাষাগত দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে, বা সাইন্টিফিক দিক থেকে, এবং অন্যান্য দিক থেকে, জিওগ্রাফিক্যাল নলেজ সম্পর্কে তার একটা জ্ঞান হয়ে যাবে। কারণ আপনি তাকে ইতিহাস জানাচ্ছেন, সঠিক ইতিহাসটা জানাতে হবে, ভুলভাল না, তৈরিকৃত ইতিহাস না, সঠিক ইতিহাসটা জানাতে হবে। এবং সেই ইতিহাসের পাশাপাশি তাদেরকে জিওগ্রাফি এবং জিওপলিটিক্সটা সম্পর্কে ধারণা দিতে হবে, যে এই ধরনের জিওপলিটিক্সটা এইভাবে কাজ করে। বাংলাদেশের মধ্যে যে বাংলাদেশের দেশপ্রেম, দেশদ্রোহিতা চলছে, যারা বিচ্ছিন্নতাবাদী, এই এদের জিনিসগুলো সম্পর্কে ওই বয়সে তাদেরকে একটা ধারণা দিয়ে দিতে হবে। তাহলে তারা মানুষকে চিনতে পারবে যে এরা বিচ্ছিন্নতাবাদী, এরা দেশপ্রেমিক, কারা দেশের জন্য কাজ করে, এবং তাদের নিজের মধ্যে জিনিসটা তখন চলে আসবে যে দেশপ্রেমিক কারা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এই ধরনের ইতিহাস থেকে শুরু করে ইকোনমিক্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং আপনি সবই তাকে শিখিয়ে দেবেন, যার ফলে বেসিক নলেজটা তার ইন জেনারেল নলেজ হয়ে গেল। তো এরপর আসে মিড লেভেলে, সে তখন স্পেসিফাইড একটা সেক্টরে যাবে। যে ব্যক্তি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত হচ্ছে মিড লেভেলের এডুকেশন, প্রি এডুকেশন, এটা আর কি প্রি হায়ার এডুকেশন। তো যে ইঞ্জিনিয়ারিং এ যাবে, যে কোনো ইঞ্জিনিয়ারিং এ যাবে, সে প্রি ইঞ্জিনিয়ারিং পড়বে। যে মেডিকেলে যাবে, সে প্রি মেডিকেলে পড়বে। প্রি ইঞ্জিনিয়ারিং কিরকম? ইঞ্জিনিয়ারিং অনেক ফিল্ড, আপনার সিএসসি আছে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচারও আছে, তারপরে মেকাট্রনিক্স আছে, রোবোটিক্স আছে, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ফিল্ড এখন আছে। এই যত ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলো আছে সেগুলোর বেসিক তাকে আপনি শেখাবেন। ওই যে প্রোগ্রামিং শিখিয়েছেন, সেই প্রোগ্রামিং একটা হায়ার প্রোগ্রামিং এখানে তাকে আপনি শেখাবেন এই 4 বছরে। যেমন সি প্রোগ্রামিং, এই ধরনের বেসিক, যে একদম বেসিক, মানে রুট লেভেলে যে প্রোগ্রামিং গুলো আছে সেগুলো তাদেরকে আপনি এখানে শেখান। পাইথনের পাশাপাশি সে যদি সি, সি প্লাস প্লাস, সি শার্প এগুলো ধরনের প্রোগ্রামিং গুলো শিখে ফেলে, তাহলে সামনে গিয়ে তার কাজে দেবে। পাশাপাশি কিন্তু সিমুলেশনের জন্য বেশ কিছু সফটওয়্যার আছে, ম্যাটল্যাব আছে, এই ধরনের সফটওয়্যার, কি বলে, ক্যাড সফটওয়্যার আছে, অটো ক্যাড বা এই ধরনের কেটিয়া বা ফিউশন 360 ডিগ্রি এই ধরনের সফটওয়্যার আছে, এগুলো তাদেরকে আপনি শেখাতে পারেন। তাতে কি হবে, যে সে যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাক, সে তার বেসিক ইঞ্জিনিয়ারিং নলেজটা থাকবে। এবং সে পাশাপাশি তাকে শুরু করবেন কি, যেমন ইলেকট্রিশিয়ান হবে সে শুরুতে, সবার শুরুতে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপরে এই যে কি বলে রাজমিস্ত্রি সিভিলের জন্য, বা আর্কিটেকচারের ক্ষেত্রে ওই এই বেসিক তৈরি করবে, এই জিনিসটা সে হবে। এটা প্রি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো সব ইয়েগুলো সে শিখবে। আরডুইনো তাকে আপনি শিখাতে পারেন। তাতে কি হবে, সে সফটওয়্যার, ইলেকট্রিক্যালের সফটওয়্যার, ইলেকট্রিক্যালের বেসিক, সিভিলের সফটওয়্যার, সিভিলের বেসিক, মেকানিক্যালের, রোবোটিক্সের সফটওয়্যার, রোবোটিক্সের বেসিক, আর্কিটেকচারের বেসিক্স, এবং পাশাপাশি অন্যান্য যে কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডের বেসিকগুলো সে জানতে পারবে। সে সবার শুরুতে হবে হচ্ছে কি, আপনি তাকে ওয়েল্ডিংও শেখাবেন। সে ওয়েল্ডিং জানবে, সে হচ্ছে ইলেকট্রিশিয়ান হবে সবার প্রথমে, হাউস ওয়ারিং থেকে শুরু করে এই তার বাঁধা করা, ইলেকট্রিশিয়ান হবে। সে রাজমিস্ত্রির কাজ জানবে, কিভাবে ব্রিকলেয়ারিং করতে হয় এটা সে জানবে, কিভাবে একটা স্ট্রাকচার তৈরি করতে হয় এটা সে জানবে, একটা ঘর তৈরি করতে হয় কাঠ দিয়ে হোক, দিয়ে হোক, এটা সে সব জানবে। পাইপিং এর কাজ কিভাবে করতে হয় এটা সে জানবে। এটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং এর বেসিক। কারো যদি এই বিষয়ে কোনো সন্দেহ থাকে, সন্দেহ দূর করেন, বাইরের সম্পর্কে খোঁজ খবর রাখেন। এটা হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং। এইগুলো জিনিস সে যখন প্র্যাকটিক্যালি জানবে না, যখন ওই মেশিন ইঞ্জিন যখন নাড়বে, হাত কালি করবে, হাত ময়লা করবে, তখন গিয়ে যখন সে হায়ার এডুকেশনে যাবে, তখন সে খুব পরিষ্কার নলেজ তার থাকবে যে ইঞ্জিনিয়ার হইতে গেলে আমার এই জিনিসগুলো, আমি বেসিকটা জানি, এবার এটার অ্যাডভান্সটা আমি এখন শিখবো। প্রি মেডিকেলে কি, প্রি মেডিকেলে একই জিনিস, যে আপনি ওই নেডল ঢুকানো থেকে শুরু করে, রক্ত টেস্ট করা থেকে শুরু করে, বিভিন্ন মেশিনারি এক্সরে টেস্ট এগুলো করা থেকে শুরু করে সবকিছু একটা নার্স যা পারে, একটা প্যারামেডিক যা পারে, ওই প্রি মেডিকেল এডুকেশনে 4 বছরে সে তার সবকিছু শিখবে। তারপরে গিয়ে সে হায়ার এডুকেশনে গিয়ে ঢুকবে হচ্ছে কোথায়, মেডিকেল কলেজে হোক বা মেডিকেল ইউনিভার্সিটিতে। তো তখন ওই পড়াশোনাটা যখন আপনি উপর দিক থেকে টেনে নিয়ে আসছেন নিচের দিকে, একটা বড়, ছোট বয়স থেকে আপনি এখন বড় একটা নলেজ তাকে দিয়ে দিচ্ছেন, সে অনেক বেশি স্কিলফুল হবে, এবং পরবর্তী লাইফে হায়ার এডুকেশনে গিয়ে সে অনেক বেশি সফিস্টিকেটেড ওয়েতে এবং একটা কনফিডেন্টলি সে ওই জিনিসগুলো শিখতে পারবে। এবং আপনি ওই আরো উপর থেকে ওই তার কলেজ লেভেলের এডুকেশনে, মেডিকেল কলেজের এডুকেশনে উপর লেভেলে আরো নলেজ নামিয়ে নিয়ে আসতে পারবেন, আরো বাড়িয়ে ফেলতে পারবেন। এটা তো গেল টেকনিক্যাল ফিল্ডে। নন টেকনিক্যালে কি হবে, যে আপনি প্রি বিজনেস
প্রি বিজনেস, প্রি ফাইন্যান্স, প্রি অ্যাকাউন্টস, এই ধরনের যে ইয়েগুলো আছে, এটা একটা প্রি বিজনেস এই টাইপের নাম দিয়ে আপনি এখানে ওদেরকে এই জিনিসগুলো শেখান। কি শেখাবেন? ফাইন্যান্স শেখাবেন, অ্যাকাউন্টস শেখাবেন, হিউম্যান রিসোর্স শেখাবেন, ম্যানেজমেন্ট শেখাবেন। এই ধরনের যে জিনিসগুলো বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএতে যারা পড়ে, অ্যাকাউন্টসে, ফাইন্যান্সে, এই ধরনের সাবজেক্টগুলোতে যারা পড়ে তাদেরকে আপনি এগুলো শেখান, রাইট? তো এই ধরনের অন্যান্য ফিল্ড, যেমন কেউ ডিপ্লোমেট হতে চায়, আপনি হিস্টোরিয়ান হতে চায়, আপনি তাকে হিস্টোরি শেখাবেন, ডিপ্লোমেসি শেখাবেন, জিওপলিটিক্স শেখাবেন। এই জিনিসগুলো তাতে কি হবে, যে আপনি ডিপ্লোমেট তৈরি করার সুযোগ পাচ্ছেন। সেই যখন আপনি তাকে পুরো ওয়ার্ল্ডের ডিপ্লোমেসি, জিওপলিটিক্স সম্পর্কে শেখাবেন, জানাবেন, দেশের ভেতর থেকে বাইরে পর্যন্ত, আপনি তাকে শেখাচ্ছেন কি ইতিহাস শেখানোর পাশাপাশি কিভাবে এই ডিপ্লোমেসিটা কাজ করে, ডিপ্লোমেসির ভাষা কিভাবে কাজ করে, গোয়েন্দা বাহিনী কিভাবে কাজ করে, আর্মিরা কিভাবে কাজ করে, এই যে জিনিসগুলো, এবং ডিপ্লোম্যাটিক ভাষাতে কিভাবে একটা জিনিস দেশের জন্য আপনি উইন করে নিয়ে আসতে, সেগুলো শেখাবেন। তখন পরবর্তীতে গিয়ে সে আরো স্পেসিফিক শিখতে পারবে, যে ঠিক আছে লাস্টের বছরে 3 বছর শেখানোর পরে লাস্টের বছর আপনি তাকে স্পেসিফাই করে দেন তুমি সাউথ এশিয়া রিজিয়নের স্পেশালিস্ট। সে পরবর্তী গিয়ে ওইটার উপরে সে পড়াশোনা করবে, হায়ার এডুকেশন পড়বে লাগলে। তো কাউকে আপনি আমেরিকাতে দিলেন, কাউকে আফ্রিকাতে দিলেন, কাউকে সাউথ ইস্ট এশিয়ার রিজিয়নে, কাউকে চায়নার উপরে স্পেশালিস্ট করলেন, সে চায়নার ব্যাপারে ডিটেলস বিশদ জানবে, এই যে জিনিসগুলো। তো এইভাবে অন্য ফিল্ডে, অন্য সাবজেক্টেও আপনি স্পেসিফিক্যালি আপনি তাদেরকে এই জিনিসগুলো শেখাতে পারেন। যেমন স্পেসিফিক শিক্ষা কিন্তু ইয়েতে আছে, আর আরবি লাইনে যারা পড়ে, যারা কোরআনিক শিক্ষা পড়ে, তাদেরকে কিন্তু মোটামুটি তাদের এর সাথে সিমিলার যায়। তারা প্রথমে কোরআন পড়ছে, তারপরে হাদিস দাওরায় হাদিস শেষ করে একটা দেখা যায় খুব আর্লি এজে কিন্তু তারা সবকিছু কমপ্লিট করে, হায়ার এডুকেশন তারা কমপ্লিট করে ফেলছে আর্লি এজে। তো ওই জিনিসগুলো আমাদেরকে বয়স কমিয়ে নিয়ে আসতে হবে, খুব অল্প বয়সের মধ্যে ভালো এডুকেশন আমাদের প্রোভাইড করার চেষ্টা করবে। আপনি হায়ার এডুকেশন আসেন, হায়ার এডুকেশনে কি হবে, স্পেসিফিক একটা সাবজেক্ট, আমি ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল দিয়েই বলি যে কেউ যখন আসছেন হায়ার এডুকেশনে, আপনি একটা এক্সাম সিস্টেম করবেন। তো এই হায়ার এডুকেশনে সে একটা সেগমেন্টে তখন ঢুকে পড়ছে, কেউ ইলেকট্রিক্যালে পড়বে, কেউ সিএসসি তে পড়বে, কেউ সাইবার সিকিউরিটিতে পড়বে, কেউ রোবোটিক্স মেকাট্রনিক্সে পড়বে, কেউ আর্কিটেকচারে পড়বে, সে যাদের স্পেসিফিক ফিল্ডে চলে যাবে। তখন কি হবে, সে যখন বেসিক একটা মিড লেভেলের নলেজ রাখবে, তখন আপনাকে এখন আমাদের এডুকেশনে যেটা পড়া হয়, ওখানে আপনি ইংলিশে পড়াচ্ছেন, ম্যানেজমেন্ট, এই সেই সবকিছু, এই অঙ্ক আপনি তাকে এবিসিডির অঙ্ক শেখাচ্ছেন, শুরুর অঙ্ক। ওই অঙ্কগুলো আপনি যখন মিড লেভেলে তাকে শিখে ফেলবেন, তখন হায়ার এডুকেশনের জন্য অনেক সময় সে পাবে। তো সে যে স্পেসিফিক সাবজেক্টে পড়বে সেই বিষয়ে অনেক বেশি সে জানতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট ক্ষেত্রে, মেডিকেল বলেন, বিবিএ বলেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অন্যান্য যেসব সাবজেক্ট বললাম, সেগুলোর ক্ষেত্রে হায়ার এডুকেশনে সেই ইয়েটা পাবে, এবং খুব অল্প সময়ের মধ্যে তাকে আপনি অনেক বেশি স্কিলড করে ফেলতে পারবেন। তো এখানে যেটা করবেন, যে হায়ার এডুকেশনের জন্য একটা স্পেসিফিক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যেমন বাইরের দেশে জিআরই, এসএটি, এই ধরনের যে পরীক্ষার ব্যবস্থা থাকে, সম্ভবত চায়নাতেও আছে, ইন্ডিয়াতে আছে এই ধরনের পরীক্ষা ব্যবস্থা। ওই পরীক্ষাতে পাস করে আপনি কোয়ালিফাই হওয়ার পরেই আপনি হায়ার এডুকেশনে ঢুকতে পারবেন। ওইটাই আপনার প্যারামিটার হবে, ওই মার্কিংটাই প্যারামিটার হবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি ঢুকবেন। ভর্তি পরীক্ষা তখন থাকবে না, থাকবে হইতেছে ওই মার্কিংটা। ওই পরীক্ষার মার্কিংটা দিয়ে এক বা একাধিক পরীক্ষা থাকতে পারে, যে একটা স্পেসিফিক ফিল্ডের জন্য আপনি আলাদা আলাদা পরীক্ষা আপনি করতে পারেন, বা একটাই পরীক্ষা করতে পারেন, যে টেকনিক্যাল ফিল্ডে একটা, নন টেকনিক্যাল ফিল্ডে একটা, এটা দুইটা করতে পারেন। তো এইটা করে ওই পরীক্ষার যে মার্কিং, সেই মার্কিং দিয়েই তার সিরিয়াল ইয়ে চলে আসবে। এবং পাশাপাশি তাকে আপনি যদি বাছাই করার সুযোগ দেন, যে হ্যাঁ আমি অমুক ইউনিভার্সিটিতে পড়তে চাই, সে যদি ইউনিভার্সিটি কোয়ালিফাই করবে, যেটাতে সিরিয়াল ওয়াইজ সে যেটাতে পড়বে সে সেটাতে ঢুকবে। ভর্তি পরীক্ষা আলাদা আলাদা করে দৌড়াদৌড়ি, এই জেলা ওই জেলা, ওখান থেকে ওখানে দরকার নেই, সে নিজের জেলাতেই পরীক্ষা দেবে, এবং সেটা ওই স্পেসিফিক ইয়েটা পাস করার পরে, পরীক্ষাটা পাস করার পরে সে হায়ার এডুকেশনে ঢুকবে। এই হচ্ছে সিস্টেম। তো এখানে হবে কি, যে আপনি যখন যারা হায়ার এডুকেশনে পড়তে চাইছে না, পড়তে পারছে না, বা যাদের পক্ষে সম্ভব না, বা যাদের ইমিডিয়েট একটা কাজে ঢোকা দরকার, তারা মিড লেভেলের এডুকেশনটা নিয়েই দেখা যায় যে 18 বা 18, 19 বছর, 20 বছর বয়সের মধ্যে মিড লেভেল একটা এডুকেশন নিয়েই কিন্তু সে কাজে ঢুকে যেতে পারছে। সে দেশে হোক দেশের বাইরে হোক, ইলেকট্রিশিয়ান হিসেবে সে কাজে ঢুকতে পারবে, প্লাম্বার হিসেবে কাজে ঢুকতে পারবে, এবং আর্কিটেকচারের যে বেসিক সে কোনো একটা প্রোগ্রামিং যখন সে দক্ষ থাকছে, সেটাতে সে কাজে ঢুকতে পারবে। সে যে কোনো বেসিক নলেজ বা মিড লেভেলের নলেজ নিয়ে কিন্তু সে কাজ করতে পারবে, দেশের বাইরে, দেশের মধ্যেও। এবং এখানে আরেকটা জিনিস আমি যেটা প্রাইমারি এডুকেশন ঢোকানোর জন্য বলবো, যে দুইটা জিনিস যেটা আমার মনে ছিল না, সেটা হচ্ছে সেলফ ডিফেন্স। এটা একটা সেলফ ডিফেন্স আপনি শেখাইতে হবে ছোটকালেই, প্রাইমারি এডুকেশনে। এবং পাশাপাশি ড্রাইভিংটা, রাস্তাতে চলাচলের যে রুলস রেগুলেশন, এটা শেখানোর পাশাপাশি প্রত্যেককে ড্রাইভিং ওই ছোট বয়সে শিখে ফেলবেন। যে বয়সে তার ড্রাইভিং করার লাইসেন্স নেওয়ার হয়নি, সেই বয়সে আপনি তাকে ড্রাইভিং শিখে ফেলবেন। এবং ড্রাইভিং লাইসেন্স নেওয়ার বয়সটা কমে আনতে হবে, 18 বছর থেকে এটাকে 16 বছর করে ফেলতে হবে। আপনি তাকে ছোটবেলা থেকে, ওই ছোটকাল থেকে ড্রাইভিং শিখাই যে কোনো ধরনের আপনি ওখানে তাকে শিখে ফেলবেন, সে ভালো ড্রাইভিং জানবে, যার ফলে সে
রাস্তার কন্ডিশনে কিভাবে চলাচল করতে হয়, যে যখন পেডেস্ট্রিয়ান যখন চলাচল করবে সে জানবে যে কিভাবে চলতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলি যে মিড লেভেলের এডুকেশনে আপনি মেশিনারিজ অপারেট করার যে শিক্ষাটা, বিশেষ করে প্রি মেডিকেল এবং প্রি ইঞ্জিনিয়ারিং এ বিভিন্ন ধরনের মেশিনারিজ থাকে। সেটা ধরেন সিভিলের ক্ষেত্রে বেকো বেকো বলে আমরা যেটাকে চিনি। তো এই ধরনের যে হেভি মেশিন ইকুইপমেন্ট আছে, ক্রেন ট্রেন, এই ধরনের অপারেশন, ফর্কলিফট, এই অপারেশনগুলো আপনি ওর মধ্যে ঢুকাই দিতে পারেন, যে কেননা সে যখন ফিল্ডে কাজ করবে এই মেশিনগুলো সম্পর্কে তার ধারণা থাকতে হবে, স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট বা এই ধরনের ইয়েতে। ইভেন ইলেকট্রিক্যাল বা ওই ধরনের ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের জন্য অনেক মেশিনারিজ আছে যেগুলো চালাতে পারতে হয়, যেমন লেদ মেশিন। মেকানিক্যালের লেদ মেশিনের দরকার হয়, সেই লেদ মেশিন চালাতে পারতে গেলে তাকে কি করতে হবে, মেকানিক্যালকে ওই জিনিসগুলো যদি সে চালাতে পারে তাহলে তার একটা ভালো নলেজ এখানে তৈরি হবে। সে নিজে যখন কোনো জিনিস ফোর্জিং করতে যাবে তখন সে এই মেশিনটা অপারেট করতে পারবে খুব ইজিলি। এই জিনিসগুলো আপনি যখন মিড লেভেল এডুকেশনে শিখাই দেবেন, সে যদি হায়ার এডুকেশনে নাও ঢুকতে চায় বা নাও ঢুকতে পারে, তাহলেও সে যেন একটা কিছু নিজে থেকে করে খেতে পারে। এই জিনিসটার আপনি ব্যবস্থা করছেন। আলটিমেট গোল কি, যে আপনি একটা দক্ষ জনগোষ্ঠী তৈরি করছেন যে ইন্টেলেকচুয়ালি সাউন্ড এবং হাতের কাজেও সাউন্ড, মেন্টাল নলেজেও সাউন্ড। তো এই জিনিসগুলো যখন একটা একটা জেনারেশন জানবে, তখন তার মধ্যে একটা রেজিলিয়েন্স চলে আসবে, তার মধ্যে একটা ডেপথ চলে আসবে, যার ফলে সে অ্যাগ্রেসিভ হওয়ার সুযোগও কম থাকবে তার মধ্যে। এবং সে যখন তার মধ্যে একটা ভালো নলেজ আছে, সেই নলেজের ওয়েটে সে দেশের বাইরে যে কোনো জায়গায় কাজের সন্ধান কিন্তু করে নিতে পারবে। আপনারা ভালো জানেন, আপনারা ভালো বোঝেন, আমি মূর্খ মানুষ। আমার তরফ থেকে আমি যেটা মনে করি আমি সেটা বলার চেষ্টা করলাম, বাকিটা আপনাদের ইচ্ছা।